উত্তর আমেরিকা মহাদেশ আর আমেরিকা এই দুটো কি এক? দেখো, যদি কোনোদিনও তোমাদের মনে হয় যে পৃথিবীর মধ্যে সবথেকে ধনী, সবথেকে শক্তিশালী দেশ কোনটা, তাহলে কিন্তু আমেরিকা। তাহলে পরে গন্ডগোল হচ্ছে না? উত্তর আমেরিকা আর আমেরিকা দুটো এক মনে হতে পারে, কিন্তু এক নয়। আজকে আমরা সেই কনফিউশন ক্লিয়ার করব। দেখো, আজকে আমরা যেই টপিকটা নিয়ে এসেছি সেই টপিকটা হচ্ছে উত্তর আমেরিকা। এটা ক্লাস 8 যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এছাড়াও উত্তর আমেরিকা সম্পর্কে আমাদের অল্প বিস্তর জানা খুবই প্রয়োজন। আমেরিকা, তাহলে এই যে উত্তর আমেরিকা সম্পর্কে বলছি, এটা ক্লাস 8-এর ভূগোলের একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাহলে নর্থ আমেরিকা, আমরা প্রথমেই আগে বুঝে নিই উত্তর আমেরিকা একটা মহাদেশ, আর আমেরিকা তার মধ্যে থাকা একটা দেশ। তাহলে আমেরিকা একটা দেশ আর উত্তর আমেরিকা একটা মহাদেশ। ক্লিয়ার হয়েছে? চলো আমরা শুরু করি, আমরা আরও ভালোভাবে জানব। যেমন এখানে দেখো, এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে মেক্সিকো। এবারে বিষয় হচ্ছে যে এই জায়গাটা আছে, তাহলে এই যে জায়গাটা, এই মাঝখানের এই জায়গাটাকে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটাই সেই আমেরিকা যার কথা আমরা বলি সবথেকে পাওয়ারফুল কান্ট্রি, সবথেকে উন্নত কান্ট্রি। তাহলে কি? ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে? তাহলে এটা শুধু আমেরিকা, আর আমেরিকা এটা টোটালটাই। সেখানে মেক্সিকো আছে, কানাডা আছে, এরকম 23টা দেশ আছে, যে সবগুলোকে মিলে বলা হয় কি উত্তর আমেরিকা মহাদেশ। তাহলে উত্তর আমেরিকা বললে সেটা মহাদেশ হবে, আর শুধু আমেরিকা বললে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ঠিক আছে? তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়। চলো, তাহলে আজকে আমরা দেখতে যাচ্ছি উত্তর আমেরিকা সম্পর্কে। আমরা উত্তর আমেরিকার প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে, সহজভাবে জানব। সঙ্গে থাকো, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে একটি ভিডিওতে। ঠিক আছে? আমরা চলে আসছি নেক্সট স্লাইডে। যখন বলছি আমরা নেক্সট স্লাইড, এখানে দেখো এই যে উত্তর আমেরিকা, এটা পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত ত্রিভুজাকৃতি একটি মহাদেশ, এবং এটি পৃথিবীর 3য় বৃহত্তম মহাদেশ। ভালো করে দেখে নাও, এই যে উত্তর আমেরিকা, তাহলে এটা যদি আমাদের পৃথিবী হয়, আর পৃথিবীর এটা হচ্ছে নিরক্ষরেখা মানে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রির উত্তর অংশকে বলা হয় উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এটাকে বলা হয় উত্তর গোলার্ধ, এটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। গোলের অর্ধ গোলার্ধ, তাহলে উত্তরের অংশকে উত্তর গোলার্ধ বলবে। এবারে এখানে ত্রিভুজাকৃতি একটি মহাদেশ, এখানটায় না এই রকম ধরনের একটি মহাদেশ আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি উত্তর আমেরিকা মহাদেশ। ঠিক আছে? আমরা চলে আসছি এখানটায়। এই উত্তর আমেরিকা যে মহাদেশটি রয়েছে, এই মহাদেশটি ভারতের প্রায় 6 গুণ। এখানে দেখে নাও, ভারতের প্রায় 6 গুণ বড়। এত বড় একটা মহাদেশ, আর পৃথিবীর মধ্যে এটা 3য় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে, মহাদেশ আছে, তার মধ্যে এটা 3য় বৃহত্তম মহাদেশ। এবারে দেখি, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন এখানেই আছে। গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ পৃথিবীর একটা বিখ্যাত গিরিখাত। আচ্ছা, গিরিখাত কাকে বলা হয়? না, যখন নদী কোনো একটা জায়গার মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে, পাহাড়ের দুদিকে পাহাড় রয়েছে, মাঝখানে একটা গভীর খাদ রয়েছে, তাকে বলা হয় গিরিখাত। পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত, জলপ্রপাত কাকে বলা হয়? কোনো উঁচু জায়গার থেকে যদি জলটা নিচের দিকে পড়ে, আমরা পাহাড়ি অঞ্চলে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো সেখানে যে পাহাড়ের উঁচু অংশ থেকে জল নিচের দিকে নেমে পড়ছে, যেটাকে আমরা ঝর্ণা বলি, সেটাকেই বলছে কি জলপ্রপাত। তাহলে নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের মধ্যে একটি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ড কিন্তু পৃথিবীর বৃহত্তম একটা দ্বীপ। এর ঠিক পরে চলে আসছে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ, কাকে বলছে? সুপিরিয়র।
আচ্ছা, এখানে সুপেয় জলের হ্রদ মানে, সুপেয় মানে মিষ্টি জলের হ্রদ। আচ্ছা, মিষ্টি মানে সেখানে চিনি মেশানো আছে? না, চিনি মেশানো নেই। সেটা আমরা যেই জলটাকে ডাইরেক্টলি খেতে পারি সেই জলটাকে বলছে সুপেয় জলের হ্রদ। অর্থাৎ সুপেয় অর্থাৎ মিষ্টি জল, যেই জলটা আমরা নর্মালি পান করি তাকেই বলা হয় মিষ্টি জল। আর সমুদ্রের জলটা নোনা জল। ঠিক আছে, তাহলে এমন একটা হ্রদ যেই হ্রদের জলটা ডাইরেক্টলি আমরা খেতে পারি, মিষ্টি জলের হ্রদ। বোঝা গেল? তাকে বলছে কি সুপেয়, সুপিরিয়র। নেক্সট হচ্ছে আমরা পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোনটি? আটলান্টা। এখানে যে বৃহত্তম যে বিমানবন্দরটা রয়েছে তার নাম কি? আটলান্টা। এবারে দেখে নাও পরের পেজ। আমরা যখন এই আমেরিকা সম্পর্কে বলেই যাচ্ছি, আমাদের জানতে হবে যে এই আমেরিকার নামটা আসলো কোথা থেকে, কে দিয়েছে এই নামটি, কখন কবে আবিষ্কার হলো এই মহাদেশটি, সেই সম্পর্কে জানতে হবে। তো দেখো, একটা ছোট্ট গন্ডগোল হয়ে গিয়েছিল প্রথমে। কি না, 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস ও ভারতে আসার চেষ্টা করে। আর এই ভারতে আসতে গিয়ে তিনি উত্তর আমেরিকার পূর্ব দিকে একটি দ্বীপে পৌঁছে যান, আর তিনি সেটিকেই ভারতীয় দ্বীপপুঞ্জ বলে মনে করেন। তাহলে আমাদের যে কলম্বাস, তিনি 1492 সালেই উত্তর আমেরিকার পূর্ব দিকে পৌঁছে গেছিলেন, কিন্তু গিয়ে তিনি ভেবেছিলেন আমি ভারতে পৌঁছে গেছি। এবারে পরবর্তীতে জানা যায় সেটি ভারত ছিল না, সেটি কোন দেশ ছিল? উত্তর আমেরিকা মহাদেশ ছিল। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখো 1501 অর্থাৎ এখানটা প্রায় 9 বছর পর আরেকজন, যার নাম কি আমেরিগো ভেসপুচি, নামটা মনে রাখবে, এক্ষুনি প্রয়োজন হবে। হ্যাঁ, আমেরিগো ভেসপুচি। এই আমেরিগো ভেসপুচি কলম্বাসের পথ অনুসরণ করে উত্তর আমেরিকার মূল ভূখণ্ডে উপস্থিত হন। তিনি উপলব্ধি করেন এটি ভারত নয়, এটি একটি পৃথক ভূখণ্ড, যার নাম পরবর্তীতে তিনি তার নামের অনুসারে সেই জায়গাটির নাম দেন উত্তর আমেরিকা। তাহলে যদি বলে যে আমেরিকা মহাদেশটি কার নামে হয়েছে? আমেরিগো ভেসপুচি। কত সালে হয়েছে? 1501। ঠিক আছে, কার দেখানো পথে গিয়েছিল? কলম্বাস। তাহলে আমেরিগো ভেসপুচির নাম অনুসারে সেই মহাদেশটির নাম হলো আমেরিকা, তাই না? দেখো, গিয়েছিল আগে, কিন্তু তার নামে হলো না। কিন্তু কিসের জন্য? শুধুমাত্র একটা ভুল বোঝার জন্য। তাই জীবনে ভুলটা খুব কম করবে কিন্তু। তাই আবিষ্কার করলে তুমি, কিন্তু তোমার নাম হলো না, তাই না? তাহলে আমেরিগো ভেসপুচির নাম অনুসারে ওই মহাদেশটির নাম হলো আমেরিকা, যাকে আমরা আজকে শক্তিশালী আমেরিকা বলে মনে করি। এই আমেরিকা যে দেখছো, এই যে এটা হচ্ছে তার ম্যাপ। কি সুন্দর দেখো ম্যাপটা। এই যে আমেরিকা, এই আমেরিকার এখানে দেখো একটা আছে, দ্বীপ আছে, সেটাকে বলা হয় গ্রিনল্যান্ড। ঠিক আছে, গ্রিনল্যান্ড আমরা পরবর্তীতে আবার দেখব গ্রিনল্যান্ড সম্পর্কে। এখন দেখিনি এই উত্তর আমেরিকাটা কোথা থেকে কোথা অবধি একটু দেখে নিই। এটা এখানে যেটা ইউরোপ থেকে আলাদা করছে, এশিয়া থেকে আলাদা করছে, তার নাম কি? বেরিং প্রণালী। তাহলে এশিয়া থেকে যেটাকে আলাদা করছে তার নাম হচ্ছে বেরিং প্রণালী। আচ্ছা, নেক্সট দেখছি এখানটায় আমাদের এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা থেকে যেই অংশটা আলাদা করছে বা জুড়ে রেখেছে তার নাম হচ্ছে পানামা যোজক। তাহলে উত্তর আমেরিকা এটা শেষ হচ্ছে এবং দক্ষিণ আমেরিকা শুরু হচ্ছে, আর এখানে যে অংশটি রয়েছে যেটা এই দুটো অংশকে জুড়ে রেখেছে তার নাম হচ্ছে পানামা যোজক। ক্লিয়ার? আর এই অংশটি দেখে রাখো, এই পানামা যোজক, দেখো যদি এখানে কোনো নৌকা থাকে বা জাহাজ থাকে, তাহলে এ যদি এই দিকে আসতে চায়, এখানে আসতে চায়, তাহলে সে কি করে আসবে? ওকে এই দিক থেকে ঘুরে আসতে হবে, তাই না? বা এই দিক থেকে ঘুরে আসতে হবে। বুঝতে পারছো কতটা দূর? এবারে তারা একটা শর্টকাট রাস্তা বের করলো। তারা বললো যে আমরা এখানে একটা কেটে দিই। যদি আমি একটা কেটে দিই তাহলে কি হবে? জাহাজ এত দূর আর ঘুরতে হবে না। তারা কি করতে পারবে? ডাইরেক্টলি এখান থেকে এইদিকে চলে আসতে পারবে। তাহলে এখানে রয়েছে আমাদের আটলান্টিক মহাসাগর, আর এখানে রয়েছে প্রশান্ত মহাসাগর। তাহলে এই আটলান্টিক মহাসাগর থেকে যদি প্রশান্ত মহাসাগরে আসতে হয় তাহলে সে কিভাবে আসবে? তাহলে
এ জাস্ট এই যে ছোট একটা ক্যানেল তৈরি করা হয়েছে সেই ক্যানেলের মধ্য দিয়ে চলে আসবে। এই ক্যানেলটার নাম কি জানো? এই ক্যানেলটার নাম হচ্ছে পানামা খাল। পরবর্তীতে আছে পানামা খাল। তাহলে এই পানামা যোজক এর এখানেই একটা খাল তৈরি করা হয়েছে, যার ছবি আমি একটু পরে দেখাবো। তাকে বলছে পানামা খাল। আর এর মধ্য দিয়ে কি করা যায় না, আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের দিকে খুব ইজিলি কম সময়ে আসা যায়। ক্লিয়ার? আমাদের এই অংশে বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে, যেমন পরীক্ষায় ছোট ছোট প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। যেরকম দেখে নাও যে প্রধান নদী মিসিসিপি মিসৌরি, এটা হচ্ছে এখানকার উত্তর আমেরিকার প্রধান নদী, উত্তর আমেরিকার প্রধান নদী মিসিসিপি মিসৌরি। উচ্চতম শৃঙ্গ ম্যাককিনলে, এটা হচ্ছে আমাদের উত্তর আমেরিকার সবথেকে উঁচু শৃঙ্গ। নেক্সট চলে আসি, দেশের সংখ্যা কতগুলি? উত্তর আমেরিকাতে তাহলে মোট কতগুলো দেশ রয়েছে? যেমন একটু আগে আমি ছবিতে দেখিয়েছিলাম, উপরে রয়েছে কানাডা, নিচে রয়েছে মেক্সিকো, মাঝখানে রয়েছে আমেরিকা। তাহলে এই রকমভাবে প্রায় 23টি দেশ এখানটায় রয়েছে। কয়টি দেশ? 23টি দেশ রয়েছে। এছাড়া বিখ্যাত কিছু শহর রয়েছে, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, শিকাগো, টরেন্টো, এই সমস্ত শহর, বড় বড় শহরগুলো কিন্তু এখানটায় রয়েছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই অংশ থেকে, কি কি আসতে পারে? এশিয়া থেকে আলাদা করেছে উত্তর আমেরিকাকে কে? এটা হচ্ছে বেরিং প্রণালী। দক্ষিণ আমেরিকা থেকে আলাদা করেছে পানামা খাল। উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ আমেরিকাকে যুক্ত করেছে পানামা যোজক। আচ্ছা, এর পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর, পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। ক্লিয়ার? এর প্রধান নদী মিসিসিপি মিসৌরি, উচ্চতম শৃঙ্গ ম্যাককিনলে, দেশের সংখ্যা 23টি, বিখ্যাত শহর ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, শিকাগো, টরেন্টো। তাহলে এই সমস্ত হচ্ছে এখানকার প্রধান প্রশ্ন, যেগুলো ছোট ছোট প্রশ্ন হিসাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। এবারে চলে আসি, একটু আগে আমি দুটো কথা বলেছিলাম, একটা হচ্ছে পানামা যোজক আর পানামা খাল। দেখো বইয়ের মধ্যে যেখানে ছবিগুলো দেওয়া আছে সেগুলো খুব অস্পষ্ট, ছোট। এখানে যে তোমরা ছবিগুলো দেখছো সেগুলো অনেক এনলার্জ, এইচডি কোয়ালিটির ছবি, ছবির সাথে তার সম্পর্কে কিছু ইনফরমেশন। এর সাহায্যে কি হয়, খুব সহজে তুমি বিষয়টি বুঝতে পারো। দেখো এখানে একদিকে পানামা যোজক আর একদিকে পানামা খাল, তার ছবি আছে, সুন্দর ছবি আছে, যাতে তুমি খুব সুন্দরভাবে সহজে বুঝতে পারো, তাই না? চলো আমরা দেখে নিই। এখানে প্রথমে আগে পানামা খাল দেখে নাও। তাহলে পানামা খাল কি? এই যে পানামা যোজকের মধ্যে 1914 সালে পানামা যোজকটাকে কেটে তৈরি করে কি পানামা খাল। এর ফলে উত্তর আমেরিকা পূর্ব উপকূল এবং ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের নৌ যোগাযোগ সহজ হয়েছে। তাহলে একটু আগে আমি বলেছিলাম। তাহলে দেখো এখানে এই যে এইভাবে করে এইটাও যোজক ওটাও যোজক মাঝখানে কেটে দিয়েছে, তার ফলে কি এদিক থেকে সহজে করে জাহাজগুলো যাতায়াত করতে পারে। বোঝা গেল? ক্লিয়ার? একদম ক্লিয়ার। আর পানামা যোজক কোনটা ছিল? এই যে এটা। তাহলে এটা হচ্ছে উত্তর আমেরিকা আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর এই এখানে আমি নর্থ আমেরিকা করে দিই, এটা হচ্ছে সাউথ আমেরিকা। তাহলে নর্থ আমেরিকা সাউথ আমেরিকাকে যুক্ত করেছে কোন জায়গাটা? পানামা যোজক। ঠিক আছে? আর এই পানামা যোজকের এখানটা একটা ছোট খাল হয়েছে, তাকে বলা হয় কি পানামা খাল। ক্লিয়ার? তাহলে যদি বলে পানামা খাল কেন তৈরি করা হয়েছে, তাহলে উত্তর আমেরিকার পূর্ব দিক এবং পশ্চিম দিককে মেলানোর জন্য, অর্থাৎ আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে মিলিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? যাতে সহজে নৌকাগুলো বা জাহাজগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এবারে চলে আসি উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক বিভাগ। আমি উত্তর আমেরিকাকে মোটামুটি 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর আমেরিকার এই দেখো পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা। তাহলে আমাদের যে উত্তর আমেরিকা মহাদেশটি আছে তার পূর্ব দিকে পশ্চিম দিকে, আরেকটা হচ্ছে মধ্যভাগে সমভূমি অঞ্চল এবং পূর্ব দিকের উচ্চভূমি অঞ্চল। তাহলে একটা রয়েছে পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল, যেটাকে কি বলছে? কর্ডিলেরা। বলো, উচ্চারণ করো, কর্ডিলেরা ভালো করে, কর্ডিলেরা।
আর মাঝখানে কি রয়েছে? সমভূমি অঞ্চল, সমভূমি অঞ্চল। আর এখানে কি রয়েছে? পূর্ব দিকে উচ্চভূমি অঞ্চল। তাহলে একদিকে পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল, মালভূমি অঞ্চল বা উচ্চ অঞ্চল, উচ্চভূমি অঞ্চল। ঠিক আছে, তাহলে এই তিনটে ভাগে ভাগ হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে উত্তর আমেরিকাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, ছবি দেখে একদম ক্লিয়ারলি মনে থাকবে। আচ্ছা, এই যে কর্ডিলেরা মানেটা কি? কর্ডিলেরা মানে হচ্ছে শৃঙ্খল, পশ্চিমের পার্বত্য অঞ্চলের কয়েকটি সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা শৃঙ্খলের মতো অবস্থান করায় এর নাম হয়েছে কর্ডিলেরা। তাহলে অনেকগুলো পাহাড়, দেখো এখানে পাহাড় আছে, এখানে পাহাড় আছে, এখানে পাহাড় রয়েছে, এখানে পাহাড় রয়েছে, এই সমস্ত পাহাড়গুলোকে একসঙ্গে কি বলছে? কর্ডিলেরা। চলে আসি নেক্সটে। এবারে এই যে আমরা বিষয়টা দেখছি, এখানটায় আমাদের এটা বিষয়ে খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, এবারে দেখে নাও, এখানটায় আমরা এখানটায় কি আলোচনা করব? এই ক্ষেত্রে এই অংশে আমরা আলোচনা করব পশ্চিমে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর, উত্তরে বেরিং প্রণালী থেকে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত দক্ষিণ দিকে একটি আন্দিজ পর্বতমালা রয়েছে। আন্দিজ পর্বতমালা কোথায় রয়েছে? দক্ষিণ দিকে, নামে দক্ষিণ আমেরিকায় প্রসারিত হয়েছে, তাই না? তাহলে আন্দিজ পর্বতমালাটা ঠিক কোথায় আছে? দেখো এই যে এইখানে, তাই না? দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে, এখানে রয়েছে আন্দিজ পর্বতমালা। এই পর্বত শ্রেণী হিমালয়ের মতোই নবীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, ভঙ্গিল পর্বত কাকে বলা হয়? ভাঁজ হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ভঙ্গিল পর্বত। ভাঁজ হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। সাপোজ তোমরা একটা এক্সাম্পল হিসাবে বলতে পারো, এই যে এখানে যখন আমি, এটা একটা পাত, এটা একটা পাত, দুটো পাত, তাহলে একটা পাত এটা, একটা পাত এটা, দুটো পাত যদি কাছাকাছি চলে আসে তাহলে ভাঁজ হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ভঙ্গিল পর্বত। এভাবেই কিন্তু সৃষ্টি হয়েছে আমাদের হিমালয় পর্বতের, এবং এভাবেই সৃষ্টি হয়েছে কার? আন্দিজ পর্বতমালার। তাহলে মনে রাখতে হবে উত্তর আমেরিকাতে কি রয়েছে? আন্দিজ পর্বতমালা। এবং এই পর্বত শ্রেণী হিমালয়ের মতোই নবীন ভঙ্গিল পর্বত, অর্থাৎ নতুন সৃষ্টি হয়েছে। নতুন মানে আজকে বা কালকে নয়, ঠিক আছে, মানে রিসেন্টলি তৈরি হয়েছে। আচ্ছা, এবারে চলে আসি আমরা এই যে প্রধান পর্বত শ্রেণী, কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, ক্রুক্স রেঞ্জ, এগুলো। ঠিক আছে, এবারে দেখো এখানটায় এই যে উত্তর আমেরিকাতে বেশ কিছু ফিচার্স বা বেশ কিছু জায়গা খুব গুরুত্বপূর্ণ, এগুলো সম্পর্কে না জানলেই নয়। তোমরা যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাও তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাগুলোতে যাবে। যেমন মৃত্যু উপত্যকা, গ্র্যান্ড ক্যানিয়ন, একটু দেখে নাও এই জায়গাগুলো। মৃত্যু উপত্যকা কাকে বলছে? মৃত্যু উপত্যকা এই ইংলিশে বলছে ডেথ ভ্যালি। এমন একটা জায়গা উত্তর আমেরিকাতে যেখানে গেলে পরে ওখানে বাঁচার সুযোগটা খুব কম, মারা যাবে, যে কোনো প্রাণী ওখানটায় মারা যায়। কেন? দেখো, ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু উত্তর আমেরিকার উষ্ণতম স্থান, যেখানে ডিগ্রি কত? 56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পশ্চিম গোলার্ধের অন্যতম নিম্নতম স্থান, জলের লবণতা অত্যন্ত বেশি হয়, এখানে জীবেরা বেঁচে থাকতে পারে না, এই কারণে একে মৃত্যু উপত্যকা বা ডেথ ভ্যালু বলা হয়। তাহলে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার ঠিক দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত সমুদ্র থেকে প্রায় 90 মিটার নিচু জায়গা, খুব নিচু জায়গা, যেখানে জলের লবণতা অনেকটা বেশি, সমুদ্র জলের থেকে অনেকটাই বেশি। ঠিক আছে, তার মানে ওই জল যদি কেউ পান করে তাহলে তো সে মারা যাবেই। সাথে এর টেম্পারেচার কত? 56 ডিগ্রি টেম্পারেচার, এত প্রচণ্ড বেশি টেম্পারেচার। তাহলে বেশি টেম্পারেচার, জলের অভাব হবে শরীরে, তুমি জল খেতে যাবে, মারা যাবে। তাহলে ওখানে কোনো প্রাণী, কোনো পাখি ওখানটায় কিন্তু বাঁচতে পারে না, তাই তাকে বলছে কি? মৃত্যু উপত্যকা। দেখো এখানে ছবিটা দেওয়া আছে, এরকম হচ্ছে দেখতে মৃত্যু উপত্যকার। নেক্সট, গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়নটা কি বলছে? কলোরাডো নদীর সুদীর্ঘ ক্ষয়কার্যের ফলে, তাহলে কোন নদী? কলোরাডো নদীর ক্ষয়কার্যের ফলে মরুভূমি অঞ্চলে নদী নিম্ন ক্ষয়ের ফলে গভীর গিরিখাত তৈরি হয়েছে, প্রায় 446 কিলোমিটার। কোনো অংশের গভীরতা, এটা কিন্তু কিলোমিটার না, এটা হচ্ছে মিটার। ঠিক আছে, আচ্ছা, এখানে কোনো কোনো অংশের গভীরতা 1600 মিটারেরও বেশি। এটি পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত।
এটি অন্যতম গভীর গিরিখাত। গিরিখাত কাকে বলছে না, নদীর মাঝখান মানে পাহাড়ের মাঝখান দিয়ে যখন কোনো একটা নদী বয়ে চলছে সে অনেকটা খাদ করে দেয় গভীরভাবে, তাকে বলা হয় কি গিরিখাত। তাহলে পৃথিবীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ গিরিখাত হচ্ছে আমাদের এটা, কোনটা না গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কলোরাডো নদীর ফলে তৈরি হয়েছে। আমরা যখন এই উত্তর আমেরিকা পড়ছি, এই উত্তর আমেরিকার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, খুব সুন্দর, অনেক সুন্দর, ঠিক আছে। কি জায়গা রয়েছে, যেমন এখানে রয়েছে আমাদের অনেকগুলো হ্রদ, জায়গাটার নাম হচ্ছে পঞ্চ হ্রদ। তাহলে এই আমাদের উত্তর আমেরিকার ম্যাপ, এই উত্তর আমেরিকার ম্যাপের মধ্যে দেখো এই যে জায়গা, এখানে 5টা হ্রদ রয়েছে। কয়টা হ্রদ রয়েছে? 5টা হ্রদ রয়েছে। এই 5টা হ্রদ পাশাপাশি রয়েছে বলে এর নাম হচ্ছে পঞ্চহ্রদ। এই পঞ্চহ্রদ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এদের নাম কি, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। একবার দেখে নাও, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও, সুপিরিয়র। তাহলে এই কয়েকটা হচ্ছে কি এখানকার পঞ্চহ্রদ বা 5টা হ্রদ। আরেকবার দেখে নাও, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। তাহলে এই 5টা হ্রদ, যেটাকে কি বলছে গ্রেট লেক, তাই না, একসাথে এটাকে বলছে একটা বিশাল বড় লেক বা গ্রেট লেক বলা হয়। আর এই যে সুপিরিয়র, এর মধ্যে প্রথমটা যে সুপিরিয়র, এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম একটা মিষ্টি জলের হ্রদ, অর্থাৎ এখানকার জলটা সুপেয় অর্থাৎ মিষ্টি, লবণাক্ত নয়। তাহলে তোমরা উত্তর আমেরিকার লোকেশন দেখে নিলে যে কোথায় এই হ্রদগুলো রয়েছে, সাথে এটাও দেখে নিলে যে এই হ্রদগুলোর নাম কি কি, 5টা হ্রদের নাম কি কি। দেখে নাও এখানটায় এই পশ্চিমের যে পার্বত্য অঞ্চল ও পূর্বের উচ্চভূমির মাঝখানে অবস্থিত বিশাল সমভূমি অঞ্চল, উত্তরে সুমেরু অঞ্চল থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিস্তৃত, একে গ্রেট প্লেন বলা হয় বা বৃহৎ সমভূমি বলা হয়। আমরা প্রথমে দেখেছিলাম উত্তর আমেরিকাকে কয়টি ভাগে ভাগ করা যাচ্ছে, 3টি। পশ্চিমের কর্ডিলেরা, মাঝখানে সমভূমি আর পূর্বের উচ্চভূমি। তাহলে এটা কি একটা সমভূমি অঞ্চল, অর্থাৎ মাঝখানের সমভূমি অঞ্চল, যেখানে কি রয়েছে এই যে আমাদের 5টা হ্রদও রয়েছে। আর এটাকে কি বলা হয় গ্রেট প্লেন বা বৃহৎ সমভূমি। এখানে কিছু নদী আছে দেখো, ম্যাকেনজি, সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি, এই সমস্ত রয়েছে। এবারে চলে আসি আমরা পরের পেজে। আমাদের এই পরের পেজে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে না মাঝখানের বিস্তৃত বা বৃহৎ সমভূমিকে নিয়ে। এখানে আরেকটা সমভূমি বা এই সমভূমিতে একটা বিষয় অবস্থান করছে, সেটা হচ্ছে প্রেইরি তৃণভূমি। খুবই গুরুত্বপূর্ণ প্রেইরি তৃণভূমি। প্রেইরি তৃণভূমি এমন একটি জায়গা যেখানটায় প্রচুর পরিমাণে ঘাস হয়। তৃণভূমি শুনেই বুঝতে পারছো, তৃণভূমি ঘাস। তাহলে এই যে প্রেইরি তৃণভূমি, তাহলে এখানে কি রয়েছে বিস্তীর্ণ সমভূমি রয়েছে, কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি। এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়, দেখতেই পাচ্ছ। তাহলে এগুলো হচ্ছে প্রেইরি তৃণভূমি, সরি এই যে এটা হচ্ছে প্রেইরি তৃণভূমি, ঠিক আছে, এটা নয়, হ্যাঁ, প্রেইরি তৃণভূমি। তাহলে রকি পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থান করায় এখানে বৃষ্টিপাত তুলনামূলক কম, বড় গাছপালার পরিবর্তে ঘাস ও ঝোপঝাড় বেশি দেখতে পাওয়া যায়। তাহলে রকি পর্বতের না এখানে কি বলেছে, রকি পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চলে এই তৃণভূমিটা সৃষ্টি হয়েছে। কি নাম বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, একদম প্রেইরি তৃণভূমি। এই প্রেইরি তৃণভূমিতে শুধু ঘাস হয় তাই নয়, এই প্রেইরি তৃণভূমিতে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। দেখো প্রচুর পরিমাণে কি তৈরি হয়, গম। এত বেশি পরিমাণে গম উৎপাদন হয় এখানে, যার জন্য পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তাহলে সারা পৃথিবীতে যত গম উৎপাদন হয় তার থেকে অনেক বেশি গম এখানে কিন্তু উৎপাদন হয়, যাকে ওর জন্য বলা হচ্ছে কি পৃথিবীর রুটির ঝুড়ি। এই বসন্তকালে বরফ গলার পরে গম চাষ করা হয়। উত্তরে বসন্তকালীন গম এবং দক্ষিণে শীতকালীন গম চাষ করা হয়। অর্থাৎ এই যে জায়গাটা, এটা কিন্তু গম চাষের জন্য প্রচণ্ডভাবে ফেমাস। এখানে এই গম ছাড়াও বেশ কিছু ফসল উৎপাদন করা হয়, যেমন ভুট্টা, যব, গম, ওট, রাই, বিট এবং ফলের মধ্যে আঙ্গুর, আপেল, পিচ, এই ফলগুলোও উৎপাদন করা হয়।
তাহলে আমরা কি দেখলাম, মধ্যভাগের যে সমভূমি সেখানটায় কিন্তু আমাদের তৃণভূমিও আছে। তার নাম কি? পম্পাস, সরি প্রেইরি। আর পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকার, ঠিক আছে। উত্তর আমেরিকার হচ্ছে প্রেইরি। আর এইখানে কি প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়, যার জন্য একে গমের ঝুড়িও বলা হয়, ঠিক আছে। এই উত্তর আমেরিকার মধ্যভাগের যে কৃষির উন্নতিটাকে একটু দেখে নিই। এখানে কেন এই কৃষিটা উন্নত হয়েছে? বিস্তীর্ণ তরঙ্গায়িত সমভূমি আছে, অবভিয়াসলি। নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু আছে, পরিমিত বৃষ্টিপাত ও উপযুক্ত উষ্ণতা আছে, উর্বর চার্নোজেম মৃত্তিকা আছে। এই সমস্ত কারণে এখানে কৃষিকাজটা অনেকটাই ফেমাস। এছাড়া আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ রয়েছে। শস্যাবর্তন পদ্ধতি। স্যার, শস্যাবর্তন পদ্ধতিটা কি? শস্যাবর্তন মানে হচ্ছে শস্যের আবর্তন, অর্থাৎ ঘুরে ফিরে সেই একই ধরনের শস্য ফিরে আসে। ধরো এ ধরনের শস্য, এ বি সি ডি, ঠিক আছে, চারটা আলাদা আলাদা শস্য। প্রথমে এ ফসলটাকে চাষ করা হলো, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে আবার বছরের শুরুতে আবার এ, ঠিক আছে। এভাবে যদি একই ফসল বারবার ঘুরে ফিরে আসে তাকে বলা হচ্ছে শস্যাবর্তন। তাকে কি বলা হচ্ছে? শস্যাবর্তন। ঠিক মনে থাকবে, শস্যাবর্তন, শস্যের আবর্তন। হ্রদগুলি থেকে জলসেচের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা, ঘনবসতির কারণে কৃষিকাজ ফসলে ব্যাপক চাহিদা রয়েছে। তাহলে কৃষির উন্নতির কারণটা কি? সমতল ভূমি রয়েছে, জলসেচের সুবিধা রয়েছে, শস্যাবর্তন পদ্ধতি রয়েছে, আধুনিক পদ্ধতি এরা ব্যবহার করতে পারে, ঘনবসতি থাকায় ফসলের চাহিদা প্রচুর। এই সমস্ত কিছু কারণে এখানে কিন্তু, অর্থাৎ মধ্যভাগের সমভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষির উন্নতি হয়েছে, ঠিক আছে। আমরা চলে আসি এই অঞ্চলে পশুপালনটাকে যদি আমরা একটু দেখতে চাই, দেখে নিই। এই পশুপালনের ক্ষেত্রে দেখো এখানে প্রচুর গবাদি পশু আছে, কারণ কি? এখানে ঘাস আছে। তাহলে এত বেশি ঘাস থাকার জন্য এখানে গবাদি পশু আছে। বলছে হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী শহরগুলিতে দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। উন্নত পদ্ধতিতে গবাদি পশু, শূকর প্রতিপালন করা হয়, জার্সি গরু এবং কোনো কোনো স্থানে মেষ পালন করা হয়, হাঁস মুরগি পালন করা হয়, পোলট্রি ফার্ম আছে। এছাড়া এই মিশিগান ও সুপিরিয়র হ্রদ অঞ্চলে, উইসকনসিন অঞ্চল গবাদি পশু ও দুগ্ধ উৎপাদনের জন্য পৃথিবীতে বিখ্যাত। তাহলে আমরা কি দেখলাম? এখানে যে সমভূমি অঞ্চলটি রয়েছে তার পাশেই রয়েছে কি? হ্রদ অঞ্চল। আর এই হ্রদ অঞ্চলে সমস্ত ধরনের গবাদি পশু পালন করা হয়, হাঁস মুরগি শুয়োর, ঠিক আছে, তারপরে এখানটায় গরু, এই সমস্ত কিছু কিন্তু পোলট্রি ফার্ম, এই সমস্ত কিছু এখানটায় প্রতিপালন করা হয়। এছাড়া শিকাগো খুব বিখ্যাত একটি জায়গা, শিকাগো। সেই শিকাগোতে মাংস উৎপাদন করা হয় এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, তাই শিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা, তাই স্লটার হাউস অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবেই যে শিকাগোকে কি বলা হয়, বা কসাইখানা, পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? কসাইখানা মানে কি? সেখানে পশু হত্যা করা হয়, পশু কাটা হয়, তাই না? তাহলে তাকে কি বলছে? কসাইখানা। তাহলে পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়? শিকাগোকে। এই যে উত্তর আমেরিকার পূর্ব দিকে যদি চলে আসি, এইখানে কি রয়েছে? বৃহৎ হ্রদ অঞ্চল রয়েছে। এখানে কি রয়েছে? বৃহৎ হ্রদ অঞ্চল রয়েছে। এই বৃহৎ হ্রদ অঞ্চল যখন বলছি আমি, তখন এখানটায় এই পাঁচটা হ্রদের নাম আমরা একটু আগেই দেখেছি, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। আমরা একটু লোকেশনটাও দেখে নিই। তাহলে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, ঠিক আছে। আর এই যে ইরি ও অন্টারিও হ্রদের মধ্যেই পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত কিন্তু রয়েছে। তাহলে আমরা দেখলাম কি? পাঁচটা হ্রদ, যাকে কি বলা হয়? পঞ্চহ্রদ, ঠিক আছে। তাকে বলা হয়, এই পাঁচটি হ্রদ হচ্ছে পৃথিবীর বিখ্যাত পঞ্চহ্রদ অঞ্চল বলেই পরিচিত। চলে আসি নেক্সটে। এই যে হ্রদ অঞ্চল, এই হ্রদ অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যদি আমাদের বলতে বলে, তাহলে আমরা কি বলবো? না, এখানকার এই যে জলবায়ু দেখতে পাচ্ছ, জলবায়ু কীরকম? শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। এখানে শীতকালে শৈত্যপ্রবাহ হয়, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, হ্রদগুলি বরফে ঢাকা পড়ে যায়, প্রচণ্ড ঠান্ডা হয়, শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়। গরমকালে তাপমাত্রা কতটা যেতে পারে? 16 ডিগ্রি সেন্টিগ্রেড।
এই সময় বেশি বৃষ্টিপাত হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 70 থেকে 80 সেন্টিমিটার, খুব একটা নয়। তাহলে এখানটায় বৃষ্টিপাতটা কমই হয়। শীতের সময় প্রচণ্ড ঠান্ডা হয়, জমে যায় সব কিছু। এখানে দেখো প্রধান উদ্ভিদ হিসাবে ওক, এলম, বীচ, ম্যাপলার, পপলার, চেস্টনাট, এই সমস্ত গাছগুলো এখানটায় খুব ফেমাস। তোমরা কিছু কিছু গাছের নাম একটু মনে রাখবে, কারণ পরীক্ষায় কিন্তু এগুলো জানতে চাইবে। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম সেটা কি, হ্রদ অঞ্চলগুলো দেখলাম। দেখে নাও, আমরা এই অংশে আলোচনা করব হ্রদ অঞ্চল ও কানাডীয় শিল্ড অঞ্চল। তাহলে ওই যে আমরা একটু আগে দেখলাম হ্রদ অঞ্চল, সেটাকে আরেকটু ডিটেলসলি আলোচনা করেছে, এবং আরেকটা জায়গাকে নিয়ে আলোচনা করেছে কানাডীয় শিল্ড, কানাডীয় শিল্ড অঞ্চল। সেই কানাডীয় শিল্ড অঞ্চল এখানে ম্যাপে দেখে নাও। তাহলে এই যে এখানটায় খয়েরি কালারে যে জায়গাটা, তাকে বলা হয় কি, কানাডীয় শিল্ড। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে কানাডীয় শিল্ড। এবং সেই সাথে সাথে তোমরা দেখে নাও ম্যাপের মধ্যে ঠিক কোন জায়গাটা, যেটা হচ্ছে হ্রদ অঞ্চল। তাহলে এই যে এখানটায় সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও, এটা হচ্ছে সেই জায়গা যেখানে 5টা হ্রদ আছে। তাহলে ম্যাপের মধ্যে সেই জায়গাগুলোকে আমরা যদি একবার দেখে নিই, তাহলে কিন্তু খুব সহজে আমাদের মনে থাকবে। আমরা একে একে করে দেখি এই দুটো জায়গা সম্পর্কে, একটা হচ্ছে হ্রদ অঞ্চল আর একটা হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল। দেখে নাও এখানটায় যখন আমরা আলোচনা করছি হ্রদ অঞ্চল, মানে এই যে এটা সুপিরিয়র, মিশিগান, হিরন, ইরি ও অন্টারিও, বলছে এখানে প্রধান প্রধান কি কি খনিজ পাওয়া যায়। কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, দস্তা, খনিজ লবণ, জিপসাম। তাহলে এই সমস্ত বিষয়গুলো বা খনিজ পদার্থগুলো এখানটায় খুব ফেমাসলি পাওয়া যায়। কি কি পাওয়া যায়, এই যে ইলিয়ন, ইন্ডিয়ানা, কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, এই সমস্তগুলো এখানটায় কিন্তু অবশ্যই পাওয়া যায়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কি কি খনিজ পদার্থ এখানটায় পাওয়া যায়, দেখে নিলে। এবারে দেখে নাও এই খনিজ সম্পদের, তাহলে এখানে কেন এই অঞ্চলটি পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পাঞ্চল হিসাবে গড়ে উঠেছে, এই জায়গাটা কেন এত বেশি এখানে শিল্প গড়ে উঠেছে, তার কারণ কি কি। এক, খনিজ সম্পদের সহজলভ্যতা। এখানে প্রচুর পরিমাণে লোহা পাওয়া যায়, কয়লা পাওয়া যায়। এছাড়া উন্নত পরিবহন ব্যবস্থা আছে, জলপথ বলো, সড়কপথ বলো, রেলপথ বলো, এই সমস্তগুলো আছে। একটা কলকারখানা গড়ে উঠতে শক্তি প্রয়োজন না, সেখানে ভারী ভারী যন্ত্র আছে, তার জন্য শক্তির প্রয়োজন। খরস্রোতা নদী আছে, নায়াগ্রা জলপ্রপাত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে এখানে শক্তির সুবিধা পাওয়ার যে সুবিধা সেটাও কিন্তু আছে। এছাড়া দেখো জলসম্পদ, পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর পর্যাপ্ত জল শিল্পে কিন্তু ব্যবহৃত হয়। এছাড়া কাঁচামাল, বনজ প্রাণীজ কাঁচামালের সহজলভ্যতা আছে। এছাড়া রয়েছে শ্রমিক, ঘন বসতিপূর্ণ, এখানটায় প্রচুর পরিমাণে শ্রমিক পাওয়া যায়। এই সমস্ত কারণে কিন্তু এখানে শিল্প গড়ে উঠেছে। এখানে কোন কোন শিল্পগুলো গড়ে উঠেছে সেটা এবারে দেখি। তাহলে উত্তর আমেরিকাতে যে হ্রদ অঞ্চল রয়েছে সেখানে শিল্প গড়ে উঠেছে, তার কারণটা দেখলাম। কোন কোন শিল্প রয়েছে সেটাও তো দেখতে হবে। কোন কোন শিল্প, যেমন লৌহ ইস্পাত শিল্প, খনিজ তেল শোধন বা পেট্রোরসায়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, খুব ইম্পর্টেন্ট। দেখো ডেট্রয়েট, মনে রাখবে ডেট্রয়েট, এখানে প্রচুর পরিমাণে গাড়ি উৎপাদন করা হয়, গাড়ি। এছাড়া মাংস শিল্পের জন্য উৎপাদন শিকাগো, একটু আগেই বলেছিলাম। রবার শিল্প, রাসায়নিক শিল্প, ময়দা শিল্প, এই সমস্ত শিল্পগুলো এখানটায় খুব দারুণভাবে গড়ে উঠেছে। চলে আসি নেক্সটে কি আছে না, এবারে আমরা আলোচনা করব শিল্ড অঞ্চল নিয়ে। একটু আগে আমরা আলোচনা করলাম এই জায়গা সম্পর্কে, এবারে আলোচনা করব এটা কি, শিল্ড অঞ্চল, কানাডীয় শিল্ড অঞ্চল। কানাডীয় কেন, কানাডার মধ্যে অবস্থান করছে, ওর জন্য কানাডীয় শিল্ড অঞ্চল, খুবই ইম্পর্টেন্ট। আমরা লোকেশন দেখে নিলাম। এবারে আমরা চলে আসি কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কে কিছু দেখে নিই। বলছে উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে প্রাচীন শিলাগঠিত ক্ষয়প্রাপ্ত মালভূমিকে কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়। এটা একটা প্রাচীন অঞ্চল, ঠিক আছে, অনেক পুরনো জায়গা। কানাডার উত্তরাংশে হাডসন উপসাগরকে কেন্দ্র করে অনেকটা ভি আকৃতির বিস্তৃতি রয়েছে। পৃথিবীর মোট 11টি শিল্ড অঞ্চলের মধ্যে পৃথিবীর এই যে কানাডীয় শিল্ড অঞ্চল বৃহত্তম। তাহলে পৃথিবীতে যতগুলো শিল্ড অঞ্চল রয়েছে তার মধ্যে একটা অন্যতম, ঠিক আছে, আর শিল্ড অঞ্চল সবথেকে বৃহত্তম। শিল্ড শব্দের অর্থ হচ্ছে ঢাল বা শিল্ড এর মতো প্রাচীন ভূখণ্ড।
তাহলে এমন একটা জায়গা, সেটা খুব শক্ত, কঠিন, দৃঢ়, হ্যাঁ, কঠিন শিলা দিয়ে গঠিত, তাকে কি বলা হয়? শিল্ড। আর নামটা কি? কানাডীয় শিল্ড। কানাডার মধ্যে অবস্থিত, ওর জন্য কানাডীয় শিল্ড। কানাডীয় শিল্ডের অপর নাম হচ্ছে লরেন্সীয় মালভূমি। তাহলে লরেন্সীয় মালভূমিও হচ্ছে এর আরেকটা নাম। এটা পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। এখানে গ্রানাইট, নিস এই সমস্ত পাথরগুলো দিয়ে গঠিত। এই দীর্ঘ হিমবাহের ক্ষয়কার্যের ফলে প্রায় সমতল মালভূমিতেই প্রায় পরিণত হয়েছে। আগে উঁচু ছিল, কিন্তু এখানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সেটা প্রায় সমভূমিতেই প্রায় পরিণত হয়েছে ক্ষয়ের ফলে। কোনো কোনো স্থানে ক্ষয়ের ফলে বড় বড় হ্রদেরও সৃষ্টি হয়েছে। এছাড়া এখানে রয়েছে গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, ইউনেস্কো, এই সমস্ত কিছু ছোট ছোট হ্রদ রয়েছে। দেখো 5টা হ্রদ কিন্তু আছে, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি ও অন্টারিও। এছাড়াও ছোট ছোট কিছু হ্রদও রয়েছে। এছাড়া নদী, কিছু নদী রয়েছে। গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ম্যাকেনজি, চার্চিল, নেলসন, ঠিক আছে। এই নদীগুলি বহু হ্রদকে আবার পরস্পরের সঙ্গে যুক্তও করে দিয়েছে। তাহলে এই অঞ্চলে আমরা কি দেখলাম? প্রাচীন গ্রানাইট ও নিস শিলা দিয়ে গঠিত। এখানে এছাড়াও অন্যান্য ছোট ছোট লেক রয়েছে বা হ্রদ রয়েছে, ঠিক আছে, কিছু নদী রয়েছে আমরা দেখলাম। এই কানাডীয় শিল্ডের আমরা উদ্ভিদ, এর জলবায়ু, এর কৃষি সম্পর্কে যদি একটু জানতে চাই, তাহলে দেখে নাও। এখানে উদ্ভিদ বলতে পাইন, ফার, বিচ, ম্যাপল এগুলোই থাকে ঠান্ডা অঞ্চলে। এছাড়া কৃষিকাজ যদি বলি, তাহলে এখানে খুব উন্নত নয় কৃষিকাজ, কারণ বছরের অধিকাংশ সময় মাটি বরফে ঢাকা থাকে। প্রচণ্ড ঠান্ডার জায়গা, বরফে ঢাকা থাকে মাটি, কৃষিকাজ খুব একটা হয় না। তবে হাডসন উপসাগর ও সেন্ট লরেন্স নদীর তীরবর্তী অঞ্চলে অল্প পরিমাণে গম, যব, আলু, ওট, বিট এগুলো কিন্তু হয়। তাহলে কৃষিকাজ খুব একটা হয় না। আচ্ছা, জলবায়ু যদি দেখি, তাহলে উত্তরের অংশ অত্যন্ত শীতল, ঠান্ডা থাকে। অবশ্যই এটা কানাডীয় অঞ্চল, উত্তর আমেরিকার অনেক উত্তর দিকে, তাই ঠান্ডাই থাকবে। গ্রীষ্মের গড় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে গরমের সময় হাইয়েস্ট টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবতে পেরেছ? এতটা কম। মোট বৃষ্টিপাত প্রায় 40 সেন্টিমিটারের কম, তার মানে খুব বেশি বৃষ্টিপাতও হয় না। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে জলবায়ু তুলনামূলক উষ্ণ, বার্ষিক উষ্ণতার গড় প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই জায়গাটার মধ্যে খুব বেশি টেম্পারেচার হয় না, ঠান্ডা থাকে। বললাম যে বরফ থাকে, তাই না? এই অঞ্চলটি আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলায় গঠিত হওয়ায় খনিজ সম্পদ রয়েছে প্রচুর পরিমাণে। কোন কোন খনিজ সম্পদ রয়েছে? নিকেল, আকরিক তামা, সোনা, ইউরেনিয়াম, খুব ইম্পর্টেন্ট ইউরেনিয়াম, যেটা পারমাণবিক শক্তি তৈরিতে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান ইউরেনিয়াম। আকরিক লোহা রয়েছে, কোবাল্ট, রূপা, প্লাটিনাম, এই সমস্ত খনিজ পদার্থগুলো পাওয়া যায়। যেমন ভারতের ক্ষেত্রে তোমরা যদি বলো যে কোথায় সবথেকে বেশি খনিজ পদার্থ পাওয়া যায়, তাহলে ছোট নাগপুর মালভূমি, সব ধরনের খনিজ পদার্থ এখানে পাওয়া যায়। সেরকমই এখানেও উত্তর আমেরিকাতেও কিন্তু এই যে শিল্ড অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। এই কানাডীয় শিল্ডের যখন কথা বলছি, এখানে দেখো কেন তবুও এখানে শিল্পের উন্নতি ঘটেছে কেন? কারণ এই রকম একটা প্রতিকূল পরিবেশে কেন শিল্পের উন্নতি ঘটেছে? কারণ এখানে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? কাঠ পাওয়া যায়, বনজ কাঁচামাল সহজলভ্য, প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়, এই কারণে শিল্প গড়ে উঠেছে। এছাড়া শক্তি ও পরিবহন, নদী থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ পাওয়া যায়। পঞ্চহ্রদ থেকেও আমরা কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়। এছাড়া পরিবহনের জন্য জলপথে যে পরিবহন, সেটা অনেক সস্তা, তোমরা জানো। সেই সুলভ জলপথ, উন্নত পরিবহন ব্যবস্থা এখানে শিল্পকে আরও উন্নত করে দিয়েছে। এছাড়া মানবিক মূলধন, অর্থাৎ কানাডার উন্নত মানের প্রযুক্তি, কারিগরি দক্ষতা, এখানকার প্রচুর পরিমাণ মানুষের অবস্থান, এই সমস্ত কারণে এখানে শিল্প কিন্তু গড়ে উঠেছে। আচ্ছা, কোন কোন শিল্প গড়ে উঠেছে কানাডীয় শিল্ড অঞ্চলে? যেমন কাগজ শিল্প, কাঠ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, ডেয়ারি শিল্প, ফার শিল্প, রেয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে এই শিল্পগুলো এখানটায় খুব ফেমাস, যেই সমস্ত শিল্পগুলো এখানটায় গড়ে উঠেছে। একদম শেষের দিকে আমরা পৌঁছে গেছি। দেখো, এই যে আমাদের এই অঞ্চলটা সরলবর্গীয় বৃক্ষের বনভূমি, এখানে প্রচুর পরিমাণে তাই কি সরলবর্গীয় বৃক্ষ দেখতে পাওয়া যায়। শীতকালে এগুলোকে কি করা হয়?
এখানে যে সমস্ত গাছ হয় সেই গাছগুলোকে, মানে যদি সরলবর্গীয় বৃক্ষ কাদের বলছে, যেই সমস্ত গাছের, যেমন এটা যদি আমাদের গাছ হয়, এর দেখো আশেপাশে ডালপালা নেই, যদি ডালপালা নেই তাহলে তাকে আমরা কি বলবো, সরলবর্গীয় বৃক্ষ। যেমন পাইন, আমরা যদি দার্জিলিংয়ে যাই সেখানে আমরা পাইন গাছ দেখতে পারি, তাহলে এর আশেপাশে ডালপালা কম আছে। আম, জাম, কাঁঠালের মতো আশেপাশে খুব একটা ডালপালা থাকে না, তাদের বলা হয় সরলবর্গীয় বৃক্ষ। আর হ্যাঁ, এই গাছগুলো কিন্তু খুব কি বলে, এই গাছগুলো খুব নরম প্রকৃতির হয়, ঠিক আছে। তাহলে আচ্ছা, এবারে এই গাছগুলোকে যখন কাটা হয় না, এরা কি করে, এই যে নদী আছে এই নদীর মধ্যে এই এখান থেকে গাছগুলোকে কেটে এরা নদীর মধ্যে ফেলে দেয়। এবারে যখন এই যে দেখো কাঠগুলোকে ফেলে দিল, এবারে এটাই নদীর মধ্যে বরফের উপরে থেকে যায়। যখনই একটু গরম হয় তখন কি হয়, নদীর গরম হয় তখন জলগুলো যখন গলে যায় তখন নদীর জলে ভেসে 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 কোথায় চলে যায়, কাঠ কলের কাছে চলে যায়। যখন কাঠ কলের কাছে চলে যায় তখন এগুলোকে ওরা কাঠ কলের থেকে ওরা এটাকে নিয়ে নেয়। তাহলে দেখো পরিবহন খরচাটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এখানে যদি ফরেস্ট হয়, এখানে রেখেছে, শীতের সময় বরফ ছিল, জমা হয়েছিল, যেই বরফ গলতে শুরু করেছে নদী হয়েছে, এই জলের প্রবাহে চলে আসে। আর এখানে রয়েছে চেরাই কল, এখান থেকে ওরা কালেক্ট করে নেয়। কত সহজ, পরিবহন ব্যয় হচ্ছে না, তাই না? এভাবেই কিন্তু ওদের কাষ্ঠশিল্প উন্নত করেছে। এবারে আমরা মোটামুটি সিলেবাসটা আমাদের শেষ। আমরা এবারে দেখব কিছু প্রশ্ন যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টার থেকে, যেগুলো পরীক্ষায় বারবার চলে আসে। যেমন দেখো এখানটা কি বলছে, জলভাগ সম্পর্কিত কিছু তথ্য। পৃথিবীর বিখ্যাত গিরিখাত কোনটি? গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টিকারী নদীটির নাম কি? কলোরাডো। মানে কোন নদীর উপরে এই গ্র্যান্ড ক্যানিয়নটি তৈরি হয়েছে? পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা। নায়াগ্রা জলপ্রপাত ইরি ও অন্টারিও হ্রদের মাঝখানে অবস্থিত। কিছু তথ্য রয়েছে, যেমন পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? গ্রিনল্যান্ড। মিষ্টি জলের হ্রদ কোনটা? সুপিরিয়র। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু যদি আসে তাহলে কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো এখান থেকেই আসবে। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? প্রেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি। ঠিক আছে, পৃথিবীর কসাইখানা শিকাগো। প্রধান নদী মিসিসিপি, মিসৌরি। দেশের সংখ্যা 23টি। পানামা খাল নির্মাণ হয়েছিল কবে? 1914 সালে। ঠিক আছে, এছাড়া দেখো উত্তর আমেরিকার ভূপ্রকৃতির প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি, তাই না? একটা হচ্ছে পশ্চিমের কর্ডিলেরা, মাঝখানের সমভূমি এবং পূর্বের উচ্চভূমি। আচ্ছা, পঞ্চহ্রদ সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও। কানাডীয় শিল্ড অঞ্চল, এটা একটা প্রাচীন ভূখণ্ড। তাহলে এইগুলোই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আরও বেশ কিছু প্রশ্ন দেখে নিই। যেমন কর্ডিলেরারে মানে কি? শৃঙ্খল, তাই না? কর্ডিলেরা মানে শৃঙ্খল। এখানে কাগজ শিল্প উন্নত হয়েছে কেন? এইটা আমাদের জানতে হবে। আচ্ছা, এছাড়া পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সেন্ট লরেন্স নদীর ব্যবস্থার একটা অংশ। সেন্ট লরেন্স নদী পঞ্চহ্রদকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে। তো এই থাকলো আমাদের বেশ কিছু প্রশ্ন যেগুলো এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা একটা কাজ করতে পারো, যখন এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল পড়া, তোমরা ওই প্রশ্নগুলোকে একটু ঢেকে নাও, উত্তরগুলোকে ঢেকে নিয়ে প্রশ্নগুলো করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে যে তোমরা পারছো কি পারছো না। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু শেষ হয়ে গেল, উত্তর আমেরিকা। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা যারা এই ভিডিওটি দেখলে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে তো জানাবেই, তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করো। পরীক্ষা সামনেই, এই ভিডিওটা হয়তো তাকে অনেকটা সাহায্য করবে। সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে এই চ্যানেলে আরও অনেক ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রেখো। ততক্ষণের জন্য টাটা।